প্রধান গেটের নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্র হাতে সারিবদ্ধভাবে একের পর এক ভেতরে প্রবেশ করতে থাকে রাজের সেনাদল। যেই সামনে আসছে তাকেই ফায়ার করা হচ্ছে। মুহূর্তেই পুরো আন্ডারগ্রাউন্ড জুড়ে জারি করা হয় জরুরি সতর্কতা। বহিরাগত আক্রমণের বার্তা নিয়ে ছোটাছুটি শুরু হয় বিপ্লবের লোকদের মাঝে। অস্ত্র হাতে প্রতিরোধ গড়ে তোলে তারাও। দুইটি দলের মাঝে পার্থক্যটা অনেক। একটি দল মদ, নারী, টাকা ও ক্ষমতায় অন্ধ হয়ে জুলুমদের কাছে নিজের মনকে বিক্রি করে দিয়েছে নির্দ্বিধায়। হয়তো ভেবেছিল তারা অপ্রতিরোধ্য, তাদের থামানোর মতো কেউ নেই। আর অন্য দলটি সত্য ও ন্যায়ের পথে নিজেদের উৎসর্গ করার শপথ গ্রহণ করার শাহাদাতের স্বপ্নদ্রষ্টা। লড়াইয়ের মাঠে কার আধিপত্য সবার ঊর্ধ্বে? যে আঘাতের মাঝে নির্মম মৃত্যু দেখে তার, নাকি যে শাহাদাতের মাঝে নিজের পুরো জীবনের সফলতা দেখতে পায় তার? উত্তরটা কারোরই অজানা নয়। রাজের নেতৃত্বে তার বিপ্লবী সেনাদল ছড়িয়ে যায় চারদিকে। এত নির্দেশনার মাঝেও রাজের প্রতিটি শট নির্মূলভাবে আঘাত করছে শত্রুকে। ফায়ারিংয়ের শব্দ চলেছে, তুমুল সংঘর্ষ। উত্তেজিত হয়ে নিজের ফোনটা সজোরে আছাড় মারে বিপ্লবের এক অনুগত লোক। কারণ নেটওয়ার্ক শূন্যতায় বিপ্লবের ফোনে কল যাচ্ছে না কিছুতেই। এদিকটা ভয়াবহ রূপ ধারণ করেছে। খবর পৌঁছানো না গেলে বিপ্লব ফেসে যাবে এর মাঝে, অর্থাৎ সবকিছুর সমাপ্তি। ওদিকে এখনও জ্যামে আটকে আছে বিপ্লব। এবার অনেকটাই বিরক্ত হয়ে উঠেছে সে। বদ্ধকারীর ভেতরে কয়েকটা বিশ্রী গালি দিয়ে লোক প্রকাশ্যে কিছু করার উপায় নেই। কাজেই নিরুপায় হয়ে হাতে থাকা ঘড়িটার দিকে তাকায় সে। এদিকে আন্ডারগ্রাউন্ডে তুমুল লড়াইয়ের পড়েছে একের পর এক লাশ। বাইরে থেকে সেই স্থানটার দিকে নজর রাখছে নিলয়। হয়তো খুব শীঘ্রই তারাও লড়াই শুরু হতে চলেছে। তবে এই মুহূর্তে ভেতরের পরিস্থিতি কেমন তাই প্রধান চিন্তার বিষয়। অন্যদিকে বাড়িতেও তীব্র অস্থিরতার সাথে নতুন করে যুক্ত হলো এক ভিন্ন দুশ্চিন্তা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আদেশ অমান্য করে বেরিয়ে গেছিল সে। এরপর আর কোনো খবর পাওয়া যায়নি তার। এই মুহূর্তে নেটওয়ার্কও নেই যে কল করে অবস্থান সম্পর্কে জেনে নেবে তুষার। কাজেই চিন্তার ভাঁজ গাঢ় হয় তার মাঝে। হতাশ হয় ফরিদানটিও। মনে মনে নিবিড়ের উপর রাগ ঝেড়ে আরোহীর ঘরের দিকে পা বাড়ান তিনি। কারণ যে সময় সকলের একসাথে থাকা উচিত ওই সময় এমন পাগলামির কোনো মানেই হয় না। আরোহীর সাথে বসে রইল তৃষা ও ফারিহা। বিষণ্ণতায় ঘেরা সবার মন। বিশেষ করে আরোহীর মনে হচ্ছে অপেক্ষার এই সময়টায় নিজের আত্মা হাতের মুঠায় নিয়ে বসে আছে সে। যা লক্ষ্য করেই তার পাশে গিয়ে বসলো ফরিদানটি। তীব্র বিষণ্ণতায় ঘেরা আরোহীকে টেনে নেয় নিজের দিকে টেনে নেয় সে। একটা ভরসার হাত পেয়ে লম্বা শ্বাস ছাড়ে আরোহী। নিঃশ্বাসে মিশে আছে একটি গল্প। বিপরীতে ফরিদানটির কাছ থেকে আপাতত সান্ত্বনা ও ভরসা ব্যতীত দেওয়ার মতো আর কিছুই নেই। যদিও তা আরোহীর কষ্ট সরাতে যথেষ্ট নয়, তবুও কিছুটা হলেও সাহস যোগাবে তার মনে। পেরিয়ে গেল অনেকটা সময়। লড়াই এখনো চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছালো। লোকসংখ্যা রাজের তুলনায় অধিক হওয়া সত্ত্বেও দেওয়ালে পিঠ ঠেকার উপক্রম বিপ্লবের লোকদের। ফায়ার করতে করতে বুলেট ফুরিয়ে যায় ধূসরের। বিপ্লবের অনুপস্থিতিতে তার নিয়ন্ত্রণে ছিল পুরো আন্ডারগ্রাউন্ড। এই মুহূর্তে রাজের অপ্রত্যাশিত অভিযানে দিশাহারা হয়ে পড়ে সে। তার দিকে অস্ত্র তাক করে থেমে গেল রাজ। কঠিন স্বরে উপদেশ দেয়, অস্ত্র ফেলে দাও। প্রতিরোধ থেকে সরিয়ে এসে আত্মসমর্পণ করো, যাতে নির্মমতার শিকার না হও। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানিক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানিক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। বিপরীতে অস্ত্র ফেলে দিল ধূসর, তবে আত্মসমর্পণের উদ্দেশ্য নয়, বাধ্য হয়ে। অতঃপর কয়েক কদম পিছিয়ে যায় সে। রাজের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলে, যথেষ্ট হয়েছে, এতটুকুতেই সমাপ্তি। তুমি একজন সাহসী পুরুষ, তবে এটা ছিল তোমার দুঃসাহসিক অভিযান, যা তোমাকে আজ মৃত্যুর দুয়ারে এনে দাঁড় করিয়েছে। আমরা ধ্বংস হলে তুমি বেঁচে থাকবে না। যেহেতু মরতেই হবে, সেহেতু এই আন্ডারগ্রাউন্ড দুপক্ষেরই কবরে পরিণত হবে। রুম নাম্বার 35। মুহূর্তেই ধূসরের ইশারায় দুজন ছুটে যায় 35 নং কক্ষের দিকে, যার সবটাই বৈদ্যুতিক সার্কিটে পরিপূর্ণ, যার মাঝে রয়েছে পুরো আন্ডারগ্রাউন্ড ধসিয়ে দেওয়ার গোপন চাবি, যার এক ক্লিকে প্রতিটি জায়গায় বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে পড়বে আন্ডারগ্রাউন্ড। মুহূর্তেই দুপক্ষেরই কবরে পরিণত হবে তা।
অস্ত্র হাতে দাঁড়িয়ে রইল রাজ। একটা রহস্যময় হাসি দেয় ধূসর। রাজের দিকে চেয়ে ফের বলে, মহান বিপ্লব তোমার ধরাছোঁয়ার বাইরে, যার জন্য তুমি নিজেকে উৎসর্গ করেছ, কিন্তু আফসোস তোমার পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে। এখন আমাদের দুপক্ষেরই মৃত্যু হবে, তবে বিপ্লবের নয়। আজ আমাদের অধ্যায় এখানেই সমাপ্তি। বিনিময়ে মহান বিপ্লব দীর্ঘজীবী হোক। বলেই থামল ধূসর। অতঃপর রাজকে একটা সেলুট দিয়ে বলে, বিদায়। ওদিকে জ্যাম হালকা হয়ে উঠেছে ধীরে ধীরে, কারণ পরিকল্পিতভাবে দীর্ঘ সময় জ্যাম ধরে রাখা অসম্ভব। কাজেই বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে ছদ্মবেশে থাকা রাজের লোকেরা। দুশ্চিন্তা জেঁকে আছে তাদের মাঝেও। ওদিকে রাজ সবটা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে তো। এদিকে তীব্র উত্তেজনার সময় পার করছে নিলয়। রাজের পক্ষ হতে এখনো কোনো সংকেত আসছে না। সেই সাথে গোপন পদগুলো এখনো নীরব। এখনো কারো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কি হচ্ছে ভেতরে? সব ঠিকঠাক আছে তো? নাকি বিপদের সম্মুখীন হয়েছে রাজ? মনের মাঝে নানান প্রশ্ন উকি দিলেও উত্তরটা অজানা তার। সেই সাথে অনেকটা আড়ালে মুখে কাপড় পেঁচানো অবস্থায় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে একটি গোপন সেনাদল। এই ছদ্মবেশী দলটা না রাজ আর না বিপ্লবের। তাদের আগমন সম্পর্কেও অবগত নয় কেউ। সে দলের নেতৃত্ব দানকারী প্রধান লোকটির পাশে এসে দাঁড়ায় একজন। বাইরের নীরব স্থানটির দিকে চেয়ে বলে, পরিস্থিতি বোধহয় জটিল হয়ে উঠেছে। আমরা কি অগ্রসর হব? নীরবে হাতের ইশারে তাকে থামায় সেই দলের প্রধান লোকটি। অতঃপর শান্তস্বরে বলে, এখনো সঠিক সময় আসেনি। আমরা আরো কিছু সময় অপেক্ষা করব। কখন নাম্বার 35-এর দিক থেকে ছুটে আসে একজন। হাঁপাতে হাঁপাতে ধূসরের সামনে এসে দাঁড়ায় সে। অতঃপর তীব্র হতাশা নিয়ে বলে, ধূসর ভাই, কক্ষ নং 35 সহ আশেপাশের সকল কক্ষের নিয়ন্ত্রণ ইতিমধ্যেই রাজের সেনাদের হাতে। এই মুহূর্তে সেদিকটা যাওয়ারও সুযোগ নেই আর। খবরটা শুনে মুহূর্তেই বিস্মিত দৃষ্টিতে রাজের দিকে তাকায় ধূসর। মৃদু হাসে রাজ। 35 নং কক্ষ সম্পর্কে তাকে পূর্বেই সতর্ক করেছিল আকাশ। রাজকে সবটা বুঝিয়ে দিয়ে আকাশ তাকে সতর্ক করে বলেছিল, সেখান থেকে প্রবেশ করলে শুরুতেই তোমাকে কক্ষ নং 35-এর নিয়ন্ত্রণ নিতে হবে, নয়তো তুমি বিজয় হলেও পুরো জায়গাটি তোমার ও তোমার সেনাদের কবরে পরিণত হবে। এই মুহূর্তে রাজের মৃদু হাসিতে যেন পুরো শরীর জ্বলে ওঠে ধূসরের। তার ক্রোধমাখা চিৎকারে যেন কেঁপে ওঠে পুরো আন্ডারগ্রাউন্ড। অতঃপর বাধ্য হয়েই পেছনের দিকে ছুটে সেই স্থান ত্যাগ করল সে। হাতে অস্ত্র থাকা সত্ত্বেও তা ব্যবহার করেনি রাজ। ইচ্ছাকৃতভাবেই সেই পালানোর সুযোগ করে দেয় ধূসরকে। জীবন বাঁচাতে একে একে গোপন পথ দিয়ে পালাতে শুরু করে বিপ্লবের লোকেরা। অথচ বাইরেও যে তাদের জন্য কেউ একজন অপেক্ষায় আছে তা হয়তো ভাবনাতেই নেই তার। ছুটছে ধূসর। তার সাথে থাকা লোকদের দিকে চেয়ে বলে, স্যারের কাছে বার্তা পাঠাতে সক্ষম হয়েছে? বিপরীতে না সুযোগ জবাব দিল তারা। মুহূর্তেই রেগে ধূসর ছুটতে বলে, অপদার্থের দল। অতঃপর ফের বলে, যেভাবেই হোক তাকে এখানে আসা থেকে থামাতে হবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ছুটতে গোপন পথ দিয়ে বেরোতে সক্ষম হলেও তারা প্রত্যেকেই শিকার হয় নিলয়ের হাতে। আটকা পড়ে ধূসরও। বিপ্লবের নিকট খবর পাঠানো হয়নি আর, কাজেই ছোটার জন্য ছটপট করছে তারা। করে নিলয় সৈন্যদের উদ্দেশ্য করে বলে, ছেড়ে দাও তাকে। নিলয়ের আদেশ মোতাবেক ছেড়ে দেওয়া হয় ধূসরকে। অতঃপর নিলয় শান্তস্বরে বলে, পালাও। ধরে নাও এটা তোমার বেঁচে থাকার একটা শেষ সুযোগ পেয়েই তা হাতছাড়া করেনি ধূসর। বারবার পেছনের দিকে তাকিয়ে ছুটছে সে। বিপরীতে অস্ত্র হাতে তুলে নেয় নিলয়। তাক করে ধূসরের দিকে। বুদ্ধি খাটিয়ে এলোমেলোভাবে দাঁড়াচ্ছে ধূসর। একাধিক গাছ থাকার ফলে স্বাভাবিকভাবেই যে কারো পক্ষে সঠিক টার্গেটে আঘাত করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। শুট করলেও গাছগুলো বাধা হয়ে উঠবে। তবে নিলয়ের মাঝে স্বাভাবিক ভাব। শান্তভাবেই লক্ষ্য নির্ধারণ করলো সে। পাশে থাকা সৈন্যরা আবছা আলোয় একবার ছুটে চলা ধূসরের দিকে তাকাচ্ছে তারা। একবার ছুটে চলা ধূসরের দিকে তাকাচ্ছে তো আরেকবার নিলয়ের দিকে। কারণ এমন পরিস্থিতিতে আঘাত করা অনেকটাই অসম্ভব বললেও ভুল হবে না। কিন্তু মুহূর্তেই ফায়ার করে নিলয়, যা গাছগাছালির মাঝ দিয়ে বরাবর গিয়ে আঘাত করে ধূসরের মাথায়। ছিটকে পড়ে ধূসর। সেনারা একটা শ্বাস ছেড়ে তাকায় নিলয়ের দিকে। বিপরীতে অস্ত্র নামিয়ে নেয় নিলয়। সেদিকে দৃষ্টি রেখে শান্তস্বরে বলে, এবার অপেক্ষা বড় শিকারের। অতিবাহিত হয়ে গেল অনেকটা সময়। জ্যাম পেরিয়ে ততক্ষণে নিজের আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টারে এসে পৌঁছায় বিপ্লব। মেইন গেটে বিপ্লবের লোকদের ইউনিফর্ম গায়ে প্রহরীর বেশে দাঁড়িয়ে রইল রাজের দুজন সেনা। মুখে মাস্ক ও মাথায় ক্যাপ থাকায় আবছা আলোয় চেনায় উপায় নেই তাদের। তারা হাত বাড়িয়ে দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করে বিপ্লব। প্রতিটা জায়গায় দাঁড়িয়ে রইল রাজের সেনারা। ভেতরের সবকিছুই পূর্বের ন্যায় গোছানো। তারা অল্প সময়ের মাঝেই সবকিছু এত ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে দেখে বোঝার উপায় নেই একটু আগেও এখানে কি ঘটেছিল। কয়েকটা ধাপ পার করে প্রধান কক্ষের দরজার সামনে এসে দাঁড়ায় বিপ্লব। পরিস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেকটাই নীরব প্রকৃতির, যা সন্দেহ সৃষ্টি করে বিপ্লবের মাঝে। আশেপাশে তাকায় বিপ্লবের পেছনে থাকা দেহরক্ষীরা। পরিস্থিতি অনেকটাই সন্দেহজনক। এর মাঝেই খুলে দেওয়া হয় কক্ষের মেইন দরজা। দমকা হাওয়ার ন্যায় খানিকটা ধোঁয়া বেরিয়ে আসে ভেতর থেকে। ভেতরটায় আবছা আলো। দরজার সামনে একটা ফিতা বাঁধা, সাথে রাখা আছে একটা কেচি। তা উপেক্ষা করে ফিতাটা একটানে চিড়ে ফেললো বিপ্লব। কি হচ্ছে এসব? এ কেমন রসিকতা? তারা কি জানে না বিপ্লবের সাথে এমন রসিকতার ফল মৃত্যুও হতে পারে? এটা কি সত্যিই রসিকতা নাকি অন্য কিছু? কৌতূহল নিয়ে ভেতরে প্রবেশ করে বিপ্লব। নীরব কক্ষের গভীরে প্রবেশ করতে থাকা ধপধপ পায়ের শব্দ। কক্ষের মাঝখানটায় একটা বিশাল লাল রঙের পর্দা।
পর্দা, যা এই বিশাল কক্ষটাকে দুভাগে বিভক্ত করে তুলেছে। পর্দার মাঝে একটা মেসেজ, টানুন। ডিম লাইটের আবছা আলোয় তা স্পষ্ট দেখতে পায় বিপ্লব। সজোরে টান দেয় পর্দা সরলেই মুহূর্তেই সামনে ভেসে ওঠে একটি বিশাল লাশের স্তব। রক্তে রঞ্জিত হয়ে আছে সবটা, যার সামনেই দড়ি বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে বিপ্লবের আত্মসমর্পণ করার লোকদের। মুহূর্তেই অস্ত্র হাতে চারদিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে বিপ্লবের দেহরক্ষীরা। এটা সেই আন্ডারগ্রাউন্ড যেখানে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করত বিপ্লব, অথচ এই জায়গাতেই সে এমন কিছুর সাক্ষী হবে তা হয়তো কখনো কল্পনায়ও আসেনি তার। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের বেঁধে রাখা লোকদের ও তাদের পেছনে থাকা বিশাল লাশের স্তবটার দিকে। পরপর শ্বাসে তীব্র ক্রোধ নিয়ে বলে ওঠে, কিভাবে হয়েছে এমনটা, কে করেছে এসব? শেষের কথাটা চিৎকার করেই বলে ওঠে বিপ্লব। মুহূর্তেই পেছন থেকে ভেসে আসে একটা ঈগলের চিকন স্বর। লম্বালম্বিভাবে দুদিকে ডানা মেলে বিপ্লবের মাথার উপর দিয়ে উড়ে লাশের স্তবটার উপর গিয়ে বসলো ঈগলটা। মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার সাথে ঘাড় ঘুরিয়ে ঈগলটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বিপ্লব। এর মাঝেই পরপর কয়েকটা ফায়ারিং এর শব্দ ভেসে এলো। লুটিয়ে পড়লো বিপ্লবের দেহরক্ষীরা। দাঁড়িয়ে রইল বিপ্লব, তার বিস্মিত দৃষ্টি চারদিকে বিচরণ করছে। সামনে থেকে ভেসে এলো একটি স্বাভাবিক কণ্ঠস্বর, স্বাগতম বিপ্লব। খানিকটা সরু চোখে সেদিকটায় তাকায় বিপ্লব। সামনে ভেসে উঠে রাজের চেহারা। এবার তীব্র ক্রোধে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে ওঠে, রাজ। বলেই তার দিকে তাকিয়ে রইল বিপ্লব। অতঃপর ফের বলে, আশা করিনি এতটা দূর অবধি পৌঁছে যাবে। বিপরীতে রাজ তার দিকে দৃষ্টি রেখে বলে, তাও এমন জায়গায় যেখানে তুমি নিজেকে সবচেয়ে সুরক্ষিত মনে করতে। বিপ্লব এবার খানিকটা হার মেনে নেওয়ার মতো ভাব নিয়ে বলে, আজ সমাপ্তিটা তোমার হওয়ার কথা ছিল, অথচ ঘটেছে তার উল্টো। এত সতর্কতার পরও কিভাবে তুমি প্রতিটা ক্ষেত্রে আমার থেকে এক ধাপ এগিয়ে থাকো বলো তো? খানিকটা নীরব থাকে রাজ। অতঃপর বিপ্লবের দিকে দৃষ্টি মেলে বলে, তবে এবারের বিষয়টা ভিন্ন, যার জন্য আকাশকে ধন্যবাদ। রাজের এমন কথা বিপ্লব অনেকটাই বিস্মিত হয়ে বলে, আকাশ? হ্যাঁ, আকাশ, যার মা ও বোন তোমার নির্মম ক্রোধের শিকার হয়েছিল, অথচ তারা তোমারও মা বোন ছিল। এবার বিপ্লব ক্ষণিকের জন্য চোখ বুজিয়ে হতাশ প্রকাশ করে বলে, সেই তথ্যও বের করে ফেলেছ? খানিকটা তাচ্ছিল্য হাসে রাজ। অতঃপর বলে, যদিও তোমার কাছে এমনটা কঠিন কিছু না। আর আকাশ, এত বছর ধরে যে শক্ত হাতে তোমার অবস্থানকে এতটা এগিয়ে নিয়েছিল, দুঃসময় তার হাতটাও ছেড়ে দিলে। এবার বিপ্লব একটা শ্বাস ছেড়ে বলে, ভেবেছিলাম সে বেঁচে নেই, আর তোমার এই ভুল ধারণাই তোমার ধ্বংস ডেকে এনেছে। ওদিকে শেষ মুহূর্তে এসে রাজকে পূর্ণ সমর্থন করলেও এই মুহূর্তে বন্দি জীবনের স্বাদ গ্রহণ করতে ব্যস্ত আকাশ। দেওয়ালের সাথে হেলান দিয়ে নীরবে বসে রইল তাকে ফেলে রাখা সেই কক্ষে। তার পরিণতি সম্পর্কে সে অবগত। স্বাভাবিকভাবেই তার জন্য ওই শাস্তি নির্ধারিত। কাজেই বন্দিশালায় তীব্র একাকিত্বে নিজের মৃত্যুর সময় গুনছে সে। এদিকে রাজের সেনারা অস্ত্র হাতে বৃত্তাকারে ঘিরে আছে বিপ্লবকে। বিপ্লব বিন্দুমাত্র ভুল করলেও বৃষ্টির মতো বুলেট ছুড়ে তাকে দেওয়ালের সাথে হেলান দিয়ে নীরবে বসে রইল তাকে ফেলে রাখা সেই কক্ষে। তার পরিণতি সম্পর্কে সে অবগত। স্বাভাবিকভাবেই তার জন্য ওই শাস্তি নির্ধারিত। কাজেই বন্দিশালায় তীব্র একাকিত্বে নিজের মৃত্যুর সময় গুনছে সে। এদিকে রাজের সেনারা অস্ত্র হাতে বৃত্তাকারে ঘিরে রেখেছে বিপ্লবকে। বিপ্লব বিন্দুমাত্র ভুল করলেও বৃষ্টির মতো বুলেট ছুড়ে তাকে ঝাঁঝরা করে প্রস্তুত তারা। সবার দিকে এক নজর দৃষ্টি বুলিয়ে নেয় বিপ্লব। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে আজ। অথচ কিছুক্ষণ আগেও ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর ছিল সে। জীবনের গতি পাল্টে গেল মাত্র অল্প কিছু সময়ের মাঝেই। তার দেহরক্ষীরা পড়ে আছে ফ্লোরে, অনুগত লোকদের লাশের স্তব তার সামনেই। তার সাথে আসা লোকেরাও হয়তো বাইরে এই মুহূর্তে শিকার হচ্ছে নিলয়ের ক্রোধের। ওদিকে সেই ছদ্মবেশী সেনা দলটি শেষ অবধি অপেক্ষায় ছিল সেখানটায়। মূলত তারা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, যারা ছদ্মবেশে এসেছিল আহমেদ সাইফের আদেশ মোতাবেক। পরিস্থিতি রাজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাজকে হেল্প করার জন্যই পাঠানো হয়েছিল তাদের। যখন পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল তখন রাজকে সমর্থনে পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছিল তারা। অগ্রসর হওয়ার আগ মুহূর্তেই একজন সদস্য এসে খবর দেয় পরিস্থিতি রাজের নিয়ন্ত্রণে। বিপ্লবের লোকেরা জীবন বাঁচাতে পালানোর পথ বেছে নিচ্ছে, কিন্তু তারাও ধ্বংস হচ্ছে নিলয়ের হাতে। সবটা নিয়ন্ত্রণে জানতে পেরেই আগ্রাসন স্থগিত করেছিল সে দলের ক্যাপ্টেন। খোলা আকাশের নিচে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এই যুদ্ধে শহীদ হওয়া রাজের সেনাদের লাশগুলো। অথচ কিছুক্ষণ আগেও জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুখিয়ে ছিল তারা, আর এখন নিস্তেজ, যার বিনিময়ে অর্জিত হয়েছে একটি বিজয়। রক্তাক্ত হয়ে চোখ মেলে আছে তারা। বাকি সৈন্যরা অশ্রুসিক্ত নয়নে চেয়ে নিজেদের হাত দিয়ে বন্ধ করছে সাথীদের চোখের পাতা। দুই পাশ থেকে ধরে বিপ্লবকে নিয়ে আসা হয়েছে সেই স্থানে। উপরে খোলা আকাশ, নিচে মাটি, সামনে শুয়ে আছে রাজের অনেক সঙ্গী। জীবিত সঙ্গীরা চারদিক থেকেই অস্ত্র হাতে চেয়ে আছে বিপ্লবের দিকে। তাদের চোখে মুখে তীব্র ক্রোধ, কিন্তু কেবলমাত্র রাজ আছে বলেই নিজেদের শান্ত রাখছে তারা। আত্মসমর্পণ করা বন্দীদের নিয়ে যায় রুশান। হয়তো বাকি জীবন জেলেই কাটাতে হবে, নয়তো মৃত্যু। তবে সবার গডফাদার বিপ্লবের জন্য কেমন পরিণতি অপেক্ষা করছে? কৌতূহলী হয়ে সকলেই মুখিয়ে আছে রাজের দিকে, দেখার অপেক্ষায় রাজ কী সিদ্ধান্ত নেয়। বিপ্লবকে রুশানের হাতে তুলে দিবে, নাকি নিজেই এর সমাপ্তি টানবে? এর মাঝেই একটা ফোন হাতে রাজের পাশে এসে দাঁড়ায় নিলয়।
অপারেশন সফল হলেই নেটওয়ার্ক সংযোগ সচল করে দেওয়া হয় পূর্বের ন্যায়। কাজেই এই মুহূর্তে ভিডিও কলও স্বাভাবিকভাবেই করা যাচ্ছে ফোনে। নিলয়ের দিকে তাকাতেই রাজ লক্ষ্য করে নিলয়ের চোখে মুখে হতাশার ছাপ, যা স্পষ্টভাবেই কোনো দুঃসংবাদের আভাস। মুহূর্তেই ফোন হাতে নিয়ে দেখতে পায় নিবিড়কে। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে তার। বিস্মিত হয় রাজ। নিবিড়কে সে বাসায় রেখে এসেছিল, তাহলে এসব কি হচ্ছে? মুহূর্তেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কখনোই হারায় না। উইলিয়াম শেক্সপিয়র বোধহয় বন্ধুত্বের গভীরতা উপলব্ধি করেই এই উক্তি প্রকাশ করেছিল। আমার যতটুকু ধারণা তোমাদের বন্ধুত্বটাও শেক্সপিয়রের সেই উক্তির বাস্তব একটি উদাহরণ। ঠিক বললাম তো মিস্টার রাজ চৌধুরী? কণ্ঠস্বর কানে আসতেই মৃদু হাসে বিপ্লব। সেই হাসি ধরে রেখেই নিজের মাঝে বিড়বিড় করে বলে, মারিয়া মাই সুইট হার্ট, ওয়েলকাম ব্যাক। ওপাশ থেকে ফের মেইলি কণ্ঠে ভেসে এলো, যদি তোমার কাছে বন্ধুর জীবনের মায়া থাকে তাহলে চুক্তিবদ্ধ হও। আমি জানি এই মুহূর্তে বিপ্লব তোমার ফাঁদে আটকা পড়েছে। তাকে যতটা কষ্ট দিবে তার দ্বিগুণ কষ্ট ভোগ করতে হবে তোমার বন্ধুকে, যা তুমি চাইলেই থামাতে পারো বন্দি বিনিময় চুক্তিতে। সিদ্ধান্ত নাও, সেই সাথে আমার ফের কলের অপেক্ষায় থেকো। বলেই কল কেটে দেয় ওপাশ থেকে। ফোনটা নিলয়ের দিকে বাড়িয়ে দিল রাজ। তীব্র ক্রোধে অনেকটাই তেজি স্বরে বলে উঠে, কি করে হয়েছে এমনটা? আমি কি তাদেরকে বাড়ি ছাড়তে নিষেধ করিনি? বলেই খানিকটা বিরক্তি প্রকাশ করে রাজ। অতঃপর নিলয়ের দিকে এক আঙুল তাক করে বলে, এক্ষুনি তুষারকে ফোন লাগা। রাজের ক্রোধে যেন কেঁপে উঠেছে চারপাশ। রাজের সাথে সবার মনে একই প্রশ্ন, কি করে হয়েছে এমনটা? তখন নীলার মেসেজ পেয়েই বাড়ি ছাড়ে নিবিড়। এক মুহূর্তও সময় নষ্ট না করে পৌঁছে যায় তার দেওয়ার ঠিকানাতে। অস্থির হয়ে চারদিকে খুঁজতে থাকে নীলাকে। কোথাও কোনো সন্ধান নেই তার। ততক্ষণে নেটওয়ার্ক সেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল। ফের নীলাকে যে মেসেজ দিয়ে খুঁজে নিবে তারও উপায় নেই। থাকবেই বা কি করে? তার আইডিটাই তো নিয়ন্ত্রণ করছে অন্য কেউ, যে তাদের শত্রুপক্ষের একজন। বিপ্লবের দ্বিতীয় স্ত্রী মারিয়া তালুকদার। রাজের দুর্বল একটা পয়েন্ট বন্ধুমহল। সেখান থেকেই প্রত্যেকের দুর্বলতার জায়গা খুঁজে গিয়ে নিবিড় কল বেছে নেয় সে। অতঃপর হ্যাক করে নীলার আইডি, যার থেকে নিবিড়ের ইমোশনকে ব্যবহার করে ফাঁদ পাতা হয়েছিল তার জন্য। অতঃপর সেখান থেকেই অপহরণ করা হয় তাকে। ওই মুহূর্তটাই যেন স্তব্ধ হয়ে রইল নিবিড়। এক মুহূর্তের জন্য বিশ্বাস উঠে গিয়েছিল নিজের প্রতিও। খানিকটা সময় অতিবাহিত হতেই ফের কল করে মারিয়া। নিজের প্রস্তাবের উত্তর জানাতে চেয়ে ব্যাক ক্যামেরায় নিবিড়কে ধারণ করে সে। হাত পা বাঁধা নিবিড়ের। রক্তাক্ত প্রবাহিত নাকমুখের সাথে তার ফর্সা মুখটায় ভেসে আসে ছোপ ছোপ রক্তের দাগ। রাজ দেখেই বুঝতে পারে শারীরিকের সাথে মানসিকভাবেও অনেকটা ভেঙে পড়েছে নিবিড়। মাথা তুলে ক্যামেরার দিকে তাকায় সে। অতঃপর ক্লান্তিমাখার স্বরে বলে, তারা যা চাইছে তা কখনো হতে দিবে না। ভুলেও বিপ্লবকে ছেড়ে দিবে না। মনে রেখো, আজ বিজয়ের দিন। এই বিজয়কে পূর্ণ করতে নিজ হাতে বিপ্লবের শাস্তি নিশ্চিত করো। আমাকে নিয়ে ভাববে না। তোমরা সত্য ও ন্যায়ের পথে প্রতিনিয়ত ছুটে চলেছ। তোমাদের সাথে থেকেও কখনো কিছু করার সুযোগ হয়নি আমার। আমি মারা গেলে তার রাষ্ট্র ও জাতির জন্য কোনো ক্ষতির কারণ হবে না, কিন্তু বিপ্লব বেঁচে গেলে সে সবার জন্যই হুমকি হয়ে উঠবে। আমার কথা ভেবে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। তারা যা চায় তা কখনোই হতে দিও না। আমি না হয় এই বিজয় উৎসর্গ করলাম নিজেকে। রাষ্ট্রের প্রয়োজনে আমার মতো এমন হাজারো নিবিড়ের জীবন উৎসর্গ হোক। মুহূর্তেই পাশ থেকে কেউ সজোরে লাথি বসায় নিবিড়ের গালে। একপাশে ছিটকে পড়ে নিবিড়। দু চোখ বুজে নেয় রাজ। চোখ মেলে তাকাতেই ফের ভেসে আসলো সেই মেইলি কণ্ঠস্বর, তোমাকে সিদ্ধান্তের জন্য আগামীকাল সকাল অবধি দীর্ঘ সময় দিচ্ছি। নিবিড়কে জীবিত চাইলে বিপ্লবকে নিয়ে আমার দেওয়ার ঠিকানায় চলে আসবে। তবে হ্যাঁ, শুধুমাত্র তুমি একাই আসবে। তোমার কোনো সেনা বা কোনো প্রশাসনিক সেনা যেতে এতে সামান্য পরিমাণ হস্তক্ষেপ করলেও নিবিড়ের মাথা তোমার নিকট উপহার হিসেবে পৌঁছে যাবে। বাকিটা তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। বলেই কল কেটে দিল মারিয়া। বিপরীতে নীরব রইল রাজ। নিবিড়ের কথা ভাবতেই স্তব্ধ চাহনিতে নিজের মাঝে বলে, একসাথে কতটা পথ পাড়ি দিয়েছি আমরা, আজ নিজেকে উৎসর্গ করার কথা বলছো? বলেই নীরব রইল রাজ। তার দিকে তাকিয়ে রইল তার সেনারা। তাদের হাত ও মুখে শুকনো রক্তের দাগ এখনো ভেসে আছে। শহীদরা চোখ বুজে শুয়ে আছে সারিবদ্ধভাবে। এক নজর তাদের দিকে তাকায় রাজ। কি সিদ্ধান্ত নেওয়া উচিত তার? বন্ধু না বিপ্লব? পাশ থেকে সেনাদের মাঝে একজন অনেকটাই অসহায় দৃষ্টিতে রাজের দিকে চেয়ে আহত স্বরে বলে, এই বিজয় আমাদের কতজন সাথী চিরবিদায় নিয়ে আজ আমাদের সামনে শুয়ে আছে। তাহলে আমাদের সকল শহীদের এই ত্যাগের কি কোনোই মূল্য থাকবে না?